আসামের সমতল থেকে সবেমাত্র এই নতুন রাজ্যে আমি পা রেখেছি। চারিদিকে সবুজ পাহাড়, হাতের একেবারে কাছে মেঘেদের দলেরা, আর নিচ দিয়ে তীর তীর করে বয়ে চলেছে একটি নদী। প্রথম দেখাতেই কি যে ভালো লাগলো আমার, একেবারেই হারিয়ে গেলাম। একটি সময় এই অঞ্চলে থাকতেন আকা উপজাতিদের রাজা, তবে এখন এখানের একছত্র রাজা। শান্তি, শান্তি, শুধুই শান্তি। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে আমি এসে পৌঁছালাম এইখানেরই একটি নতুন গ্রামে। এখানে চারিদিকে কমলালেবু, নাশপাতি, চেরি আর আখরোটের বাগান। গাছে গাছে নানান ধরনের রঙিন পাখি। দুপাশে বিশাল বিশাল পাহাড়, চাষের ক্ষেত, গৃহপালিত পশু, আর মাঝ দিয়ে বয়ে চলেছে একটি নদী। এই গ্রামের মধ্যে বিশাল একটি এলাকা জুড়ে রয়েছে অপূর্ব একটি মনাস্ট্রি। তবে মনাস্ট্রির সবাই এখন ভীষণ ব্যস্ত। সকালের প্রার্থনা শুরু হবে যে। এই কয়েকদিনে এই অঞ্চলের উচ্ছল ভূপ্রকৃতি আর সমৃদ্ধ জীব বৈচিত্র্যের সাথে আমার কম বেশি পরিচয় হয়েছিল। তবে প্রাণবন্ত সংস্কৃতির সাথে পরিচয় হলো যখন আমি পৌঁছালাম সপ্তদশ শতকে নির্মিত এইখানের একটি প্রাচীন দুর্গে। গ্রামে আজ উৎসবের দিন। দেখলাম রাস্তার মাঝে একটি প্রাঙ্গণে আজ উৎসবের আয়োজন করা হয়েছে। আরো নতুনকে দেখার আশায় আমি সামনের দিকে এগোতে থাকলাম। 13,000 ফুট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম টানেলকে যখন আমি পার করলাম, তখন বাইরে আর ভিতরে ঝড় উঠল। এই প্রবেশদ্বারটিকে দেখার খুব ইচ্ছে ছিল। এখানে এত হাওয়া দিচ্ছে যে আমি ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছি না। 13,700 ফুট উচ্চতায় এখন আমি আছি, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং। দেখতে দেখতে আমি এসে পৌঁছালাম 10,000 ফুট উচ্চতায়। আমার চোখের সামনে তখন সপ্তদশ শতকে নির্মিত ভারতবর্ষের সব থেকে বড় বৌদ্ধ মঠ। আমার হারিয়ে যাওয়া মন দিশা পেল। আর এই মনেস্ট্রিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই ছবির মতো শহর। ভারতবর্ষের একেবারে উত্তর পূর্বে অবস্থিত এই রাজ্যের নাম অরুণাচল প্রদেশ, যাকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ। অরুণ অর্থাৎ সূর্য, তার প্রথম উষ্ণতার ছোঁয়া দেয় এই অঞ্চলে, অরুণাচলে। অরুণাচল প্রদেশের পশ্চিমে ভুটান, উত্তরে চীন দ্বারা শাসিত তিব্বত, আর পূর্বে মায়ানমার। এই জায়গাটির উল্লেখ পাওয়া যায় কালিকা পুরাণ, মহাভারত ও রামায়ণের মতো বিভিন্ন সুপ্রাচীন লেখনীতে। ব্রিটিশ সময়কালে এই জায়গাটি পরিচিত ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে। তবে এর ইতিহাস অনেক প্রাচীন। খ্রিস্টপূর্ব 500 থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত অরুণাচল প্রদেশ ছিল তিব্বতের মোনপা রাজাদের অধীনে। পরে রাজবংশ পরিবর্তিত হতে থাকে। বিভিন্ন তিব্বতী লিপি সমূহ থেকে জানা যায় 7ম শতাব্দীর সময়কালে এই অরুণাচল প্রদেশ পরিচিত ছিল তুবো রাজবংশ নামে। মোটামুটিভাবে ব্রিটিশ শাসনকালের আগে পর্যন্ত অরুণাচল প্রদেশের এই যে পাহাড়ি অঞ্চল, এই সব ছিল তিব্বতের অধীনে। আর অপেক্ষাকৃত যে নিচু এলাকা, সেই সব ছিল আসামের যে চুটিয়া রাজারা ছিলেন তাদের অধীনে। পরবর্তীকালে ব্রিটিশ সরকার 890 কিলোমিটার দীর্ঘ ম্যাকমোহন লাইনের মাধ্যমে এই দুই দেশের মধ্যে সীমারেখা সুনিশ্চিত করেন, আর তাতে
তাওয়াং সহ চারপাশের যে সংলগ্ন অঞ্চল সেই সব ছিল ব্রিটিশ ভারতেরই অধীনে। তবে তিব্বত ও ভারত এতে সহমত হলেও চীনের সম্মতি ছিল না। স্বাধীনতার অনেক আগেই 1944 সালে ব্রিটিশরা এই অঞ্চলে নিজেদের শাসন প্রতিষ্ঠা করে, কিন্তু স্বাধীনতার পরেও ভারত ও চীনের মধ্যে এর সমাধান হয় না। আর 1962 সালে ভারত ও চীনের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। চীন সেই যুদ্ধে অরুণাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলই নিজের দখলে করে নেয়, যদিও খুব শীঘ্রই তারা পিছু হটে যায়। পরবর্তীকালে 1972 সালে অরুণাচল প্রদেশ নামকরণ করা হয় এবং এটি হয়ে ওঠে একটি ইউনিয়ন টেরিটরি। এরপর 1987 সালে অরুণাচল প্রদেশ ভারতের একটি পৃথক রাজ্য হিসাবে স্বীকৃত হয়। এই অরুণাচল প্রদেশ ভ্রমণের গল্পই আজ তুলে ধরছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন। মার্চ মাসের একেবারে শেষের দিকে রওনা হলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমার ট্রেন গতকাল বিকাল 4:05 12345 সরাইঘাট এক্সপ্রেস দ্রুত গতিতে হাওড়া থেকে ছুটে চলেছে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে। আর বেশি পথ বাকি নেই। ব্রহ্মপুত্র নদের ওপর নরনারায়ণ সেতু পার করে কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব গুয়াহাটি। সুপ্রভাত, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অরুণাচল প্রদেশ ভ্রমণের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি আসামের সবথেকে বড় শহর এবং মহানগরী গুয়াহাটিতে। রাজধানী দিসপুর এখান থেকে খুব কাছে। গুয়াহাটিরই শহরতলির একটা অংশ হচ্ছে রাজধানী দিসপুর। এখান থেকে মিনিট 10-এর রাস্তা। আরেকটা জিনিস হচ্ছে কি, এখান থেকে খুব কাছেই হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পাড়ে এই অপূর্ব গুয়াহাটি শহরটা অবস্থিত। আপনারা উত্তর পূর্বের যত রাজ্যগুলি আছে সেগুলি যখন ভ্রমণে যান তখন এই গুয়াহাটি হয়েই আপনাদেরকে যেতে হয়। সেই কারণে ভারতবর্ষের উত্তর পূর্বের প্রবেশদ্বার বলা হয় এই গুয়াহাটিকে। পল্টন বাজারের দিকে স্টেশনের বাইরে বেরোলেই অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসের বাস স্ট্যান্ড। আমার ট্যুর অপারেটর এই ভ্রমণের জন্য যে গাড়িটি এখানে পাঠিয়েছেন তার চালক আমার জন্য এখানেই অপেক্ষা করছিলেন। ঝটপট গাড়িতে ব্যাগপত্র তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের বিভিন্ন দিকে প্রবেশ করার জন্য বেশ কয়েকটি প্রবেশপথ রয়েছে। ঠিক যে পথে আমরা ভ্রমণ করব তার জন্য দুটি প্রবেশপথ রয়েছে, একটি ভালুকপং আর একটি কালাকতাং। আর তাই আমরা ঠিক করেছি প্রথমে ভালুকপং হয়ে প্রবেশ করব আর ফেরার দিন বেছে নেব কালাকতাংকে। এতে আমার দুটি দিকই দেখা হবে। অরুণাচল প্রদেশে প্রবেশের জন্য প্রত্যেক ভারতীয়দের ইনার লাইন পারমিটের প্রয়োজন, তবে 14 বছরের কম বয়সীদের সে সবের দরকার নেই। আমার ইনার লাইন পারমিট আমার ট্যুর অপারেটর আগে থেকেই তৈরি করে দিয়েছেন, আর এই পারমিটের খরচও তারাই দিয়েছেন। ডকুমেন্টস হিসাবে আধার কার্ড আর পাসপোর্ট সাইজ ছবি দিলেই হবে। ট্যুরিস্ট EILP আপনারা নিজেরাও চাইলে করতে পারেন। eilp.arunachal.gov.in ওয়েবসাইট থেকে। খরচ 3 দিনের জন্য 300 টাকা আর 14 দিন পর্যন্ত 500 টাকা। এখান থেকে ভালুকপংয়ের দূরত্ব 243 কিলোমিটার, প্রায় ঘন্টা 6-এর রাস্তা। আজকে রাস্তার দৈর্ঘ্য অনেক হলেও দেখার জায়গার সংখ্যা খুব বেশি নেই, আর তাই আমি চাইছি সন্ধ্যা নামার আগেই যেন ভালুকপং পৌঁছাতে পারি, তাহলে ভালুকপংকে একটু ঘুরে দেখা যাবে। এই রাস্তার মাঝে কামধেনু পাকঘরে আমরা দুপুরের খাবারের জন্য দাঁড়ালাম। রেস্টুরেন্টটি আমার বেশ পছন্দ হলো। পরিষ্কার পরিচ্ছন্ন আর ভাত ডাল মাছের সাথে স্থানীয় খাবার এখানে পাওয়া যায়। দেখতে দেখতে আমরা প্রায় অর্ধেক রাস্তা পার করে ফেললাম। ঠিক যেখানে আমরা এখন আছি সেই জায়গাটি একটি সময় ছিল
বার্মার অধীনে। পরবর্তীকালে এই জায়গাটি চলে আসে ব্রিটিশদের অধীনে, আর ব্রিটিশরা এই জায়গাটির নাম দেয় নওগাঁও, অর্থাৎ নতুন গ্রাম। কালে কালে সেই নওগাঁও হয়ে উঠেছে নগাঁও। আর ঠিক এখানেই প্রতিষ্ঠা করা হয়েছে পৃথিবীর বৃহত্তম শিবলিঙ্গ। নমঃ শিবায়। এত বড় একটা শিবলিঙ্গ, মানে এরকম ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে। আমি যদি কাছে যাই তাহলে কিন্তু আমি পুরোটা দেখতে পাবো না, আমি দূর থেকেই ভালোভাবে দেখতে পাচ্ছি। এইটা পৃথিবীর সর্বোচ্চ শিবলিঙ্গ, এর উচ্চতা হচ্ছে 126 ফুট। আচার্য ভৃগু গিরি মহারাজ এই যে মন্দিরটা আছে, এই শিবলিঙ্গ, তার প্রতিষ্ঠার কাজ শুরু করেছিলেন 2003 সালে। 2021 সালে এটা শুভ উদ্বোধন করা হয়। এই যে আচার্য ভৃগুগিরি মহারাজ আছে, তার যে গুরু শুক্রাচার্য, তিনি এই জায়গাটিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করতেন, আর সেই থেকেই এই মন্দিরের নাম হয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। এখানে পুজোর সামগ্রী সমস্ত জায়গায়, চারদিকে অনেক দোকান আছে, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আসুন ভিতর দিকে যাই। কৈলাসবাসিনী নমঃ সদ্গুণদেবায়। নগাঁও থেকে যখন আমরা ব্রহ্মপুত্র নদের কাছে এলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই ব্রহ্মপুত্র নদের ওপরই 3015 মিটার দীর্ঘ কলিয়া ভোমরা সেতু পার করে আমরা পৌঁছে যাব তেজপুর। তেজপুর থেকে ভালুকপং পৌঁছাতে আমাদের আরও ঘন্টা দেড়েক সময় লাগবে। রাস্তাটি নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে যায়। ডান দিক দিয়েই বয়ে চলেছে কামেং নদী। এই পথে সেই নদীর একটি সুন্দর ভিউ পয়েন্টও আছে, যাকে বলা হয় নামেরি লেক ভিউ পয়েন্ট। তবে আজ সেটি দেখা গেল না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা 6টা নাগাদ আমি ভালুকপং চেকপোস্টে এসে পৌঁছালাম। আর ঠিক এখানেই আমাদের ইনার লাইন পারমিটটি দেখিয়ে প্রথমবারের জন্য পা রাখলাম অরুণাচল প্রদেশে। ভালুকপংয়ে আজ আমার থাকার ব্যবস্থা হয়েছে হোটেল মণ্ডল ঘাঙে। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি হোটেল, আর পাশ দিয়েই বয়ে চলেছে কামেং নদী। এই হোটেলের খাওয়া দাওয়া, আতিথেয়তা আর ব্যবহার আমার বেশ ভালো লেগেছে। অরুণাচল প্রদেশের এই সম্পূর্ণ ট্যুরটির ব্যবস্থাপনায় রয়েছে ট্যুর কিংডম। সুনামের সাথে দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় এনারা ট্যুর করান। অরুণাচল প্রদেশের এই ট্যুরটি আমি যথাযথভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সমস্তটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও এনাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত তথ্য দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ দ্বিতীয় দিন। গতকাল রাত্রে এখানে খুব ভালো বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি নেই, তবে মেঘ রয়েছে একেবারে হাতের কাছে। আর এই আবহাওয়া আমার খুব পছন্দের। সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম কামেং নদীকে কাছ থেকে দেখতে। হাঁটতে হাঁটতে একটি বিশাল প্রবেশদ্বার আমি পার করলাম। এই প্রবেশদ্বারগুলি অরুণাচল প্রদেশের বৈশিষ্ট্য। অরুণাচলের বিভিন্ন জায়গায় এমন দরজার দেখা মেলে। আর ঠিক এখান থেকে নদীর একেবারে কাছে যাওয়ার রাস্তাও পেয়ে গেলাম। সকালবেলায় এই জায়গাটা এসেছি, এত সুন্দর একটা পরিবেশ। মেঘগুলো না এখান থেকে ভেসে ভেসে যাচ্ছে জঙ্গলের দিকটা থেকে, আর ঠিক ওই দিকটা থেকে মেঘগুলো উড়ে উড়ে আসছে। আর এই হচ্ছে কামেং নদী। এত ভালো লাগছে এই জায়গাটা। সাধারণত আমরা কি করি যে আমরা ভালুকপংয়ে একটা রাত্রি বাস করে তাওয়াংয়ের দিকে চলে যাই, কারণ আমরা ভাবি যে ওপরে যত উপরে উঠবো তত সুন্দর লাগবে জায়গাটা। কিন্তু এই জায়গাটা
একটা সুন্দর জায়গা। আমার মনে হচ্ছে যে এখানে একটা দিন আরো থাকতে পারলে ভালো হতো। সুন্দর, খুব সুন্দর। তো এই যে ভালুকপং যে নামটা হয়েছে, প্রাচীনকালে এক রাজা এখানে থাকতেন যার নাম হচ্ছে রাজা ভালুকা। সেই থেকে এই জায়গাটার নাম হয়েছে ভালুকপং। আর তাদের তৈরি যে দুর্গ, সেই দুর্গের ধ্বংসাবশেষ এখনো এখানের ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে নদীটা, এই নদীটাই হচ্ছে কামেং নদী। এই নদী তাওয়াং থেকে এর উৎপত্তি হয়েছে। গড়িচেন পাহাড়ের পাদদেশে একটা লেক আছে, সেই লেক থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। তারপর এই নদীটা এখান থেকে বয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশেছে। গতকাল যে আমরা এলাম কালিয়া ভোমরা ব্রিজ হয়ে, ওই কালিয়া ভোমরা ব্রিজের ওখানেই কামেং নদী ব্রহ্মপুত্র নদীকে জড়িয়ে নিয়েছে। তা এত সুন্দর। মোট যে যাত্রাপথ নদীর, সেটা হচ্ছে 264 কিলোমিটার। এই নদী এখন আমাদের সাথে সাথে যাবে, অনেকটাই আমরা দেখতে পাবো। এই নদী কামেং নদীর নামেই এই জেলা পশ্চিম কামেং। এখন পশ্চিম কামেংয়েই আমরা আছি। খুব সুন্দর আর খুব শান্ত এই জায়গাটা। আমার হোটেল থেকে একটুখানি হেঁটে আসলাম, ভীষণ ভালো লাগছে। এই কামেং নদীর পাশেই একেবারে অন্য রকমের একটি মন্দির রয়েছে। স্থানীয়রা একে মনাস্ট্রি বলল, তবে পাহাড়ে এমন মনাস্ট্রি আমি এর আগে দেখিনি। বড়ই আলাদা মনে হলো। ভালুকপংয়ের রাজার সাথে ঠিক এখানেই আমার পরিচয় হলো। রাজা ভালুকের পর এইসব অঞ্চলে এক বিখ্যাত উপজাতিরা বসবাস শুরু করেন, যারা তিব্বতী বার্মা ভাষার ব্যবহার করতেন। এটি সেই আকা উপজাতিদের মন্দির। তাদের পরম্পরাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেই আকা উপজাতিদের একজন রানী ছিলেন। সেই রানীর নামে এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আছে। সেই ঝর্ণাটা আজকে যখন আমরা সাইট সিনে বেরোবো তখন আপনাদের দেখাবো। হোটেলে ফিরে এসে লুচি, ঘুগনি ও পোহা দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের জন্য। আবহাওয়া সকাল থেকে সেই একই রয়েছে। প্রধান রাস্তায় পড়ার আগে ভালুকপংয়ের সাইনেজটিকে আমি দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে দিরাংয়ের উদ্দেশ্যে। দিরাং এখান থেকে দূরত্ব হচ্ছে 134 কিলোমিটার। সময় যদি সরাসরি যাই কত সময় লাগবে? ঘন্টা 4 মতো বা ঘন্টা 5 মতো, তার মধ্যেই চলে যাওয়া যাবে। তবে আমরা তো সাইট সিন করবো। সাইট সিইং করে তারপর যাব দিরাং। আজকে আমাদের দিরাংয়ের যে সাংতি ভ্যালি আছে, সেই সাংতি ভ্যালিতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। এখন সবার প্রথমে আমরা যাচ্ছি তিপ্পি। তিপ্পি গ্রামের দূরত্ব এখান থেকে মাত্র 5 কিলোমিটার। যেহেতু আমার হোটেল একটু এগিয়েই ছিল, ধরুন আর 4 কিলোমিটার গেলেই তিপ্পির গ্রামটা চলে আসবে। আমি এখন দাঁড়িয়ে আছি টিপ্পির যে রিসার্চ সেন্টার, সেইখানে অর্কিডের রিসার্চ সেন্টারে দাঁড়িয়ে আছি। এই দেখুন সব অর্কিড হয়েছে, তবে এখনো পর্যন্ত সেরকম ভাবে অর্কিডের দেখা পাওয়া যাচ্ছে না। এপ্রিল মাস, মে মাস যারা আসবেন তারা খুব ভালো অর্কিড দেখতে পাবেন। যেই সময়টা আমাদের সিকিমেও আমরা অনেক ফুল দেখতে পাই সেইটা। আচ্ছা, টিকিটের প্রাইস হচ্ছে এক একজনের 20 টাকা। সকালবেলায় 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত এটা খোলা থাকে। আচ্ছা, এই যে পুরো জায়গাটা, এখানে নানান রকমের আপনারা অর্কিড দেখতে পাবেন। প্রায় 1000টিরও বেশি অর্কিডের গাছ এখানে আছে। 450টি প্রজাতির অর্কিড এখানে দেখা যায়। তার মধ্যে আমাদের অরুণাচলের যে স্টেট ফ্লাওয়ার ফক্সটেল যে অর্কিড, সেটাও দেখতে পাওয়া যায়। তা সেটা অনেকটা এরকমই হয়,
শিয়ালের লেজ যেমন হয় ওই লেজের মতন হয়, আর এরকম গোলাপি কালারেরই হয়। ওখানে একটা গাছ আছে, সেই গাছটা আমি আপনাদের দেখিয়ে দেবো, যেটাতে ফক্সটেল অর্কিড হয়, কিন্তু এখন সবে কুড়ি এসেছে। আর এছাড়া আমাদের সিকিমের যে স্টেট ফ্লাওয়ার সেই অর্কিডও ওখানে আছে, ডেনড্রোবিয়াম, এছাড়া ক্যাটেলিয়া এবং নানান রকমের আরও ফুল ও অর্কিডের গাছ এখানে আছে। আর সামনে এই সোজা যদি চলে যান তাহলে কামেং নদীর একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। আমি অনেকক্ষণ এই জায়গাটায় ঘুরছি, এত ভালো লাগছে, দারুণ সুন্দর এই জায়গাটা, আর অনেক বিশাল, হেক্টরের পর হেক্টর এই জায়গা। তা যেখান থেকে টিকিট করেছিলাম সেখানে আমাকে একটা স্লিপ দিয়েছিল, তাতে মোট 7টা ইম্পর্টেন্ট জায়গা ওরা মেনশন করে দিয়েছে। কোন দিকে কামেং নদী, কোন দিকে স্যাংচুয়ারি, কোন দিকে জঙ্গল, কোন দিকে ওই রিসার্চ সেন্টারের যে হাউস, সেগুলো সব মেনশন করা আছে। আপনারা ওই জায়গাগুলো দেখে, ম্যাপটা দেখে ফলো করলে আপনাদের তাড়াতাড়িই হয়ে যাবে। ভীষণ সুন্দর। আমি এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে অর্কিড জঙ্গল। এখানে সব গাছে গাছে সব হয়ে আছে। আরও 1 মাস পর হলে খুব ভালো দেখা যেত। এইখানে যে অশোক গাছটা আছে, ফুলগুলো থোকা থোকা হয়েছে, এত প্রচুর ফুল ফুটেছে। অশোক গাছ অতটা দেখতে পাই না এখনো, আর এই জায়গাটায় ফুলগুলো পড়ে পুরো জায়গাটা লাল হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। এই সব এখানে পড়ে আছে, বৃষ্টি পড়েছে তো ভিজে গেছে সব, কি সুন্দর লাগছে। সকালবেলায় আপনাদেরকে বলছিলাম না একটা ঝর্ণা দেখাবো, সে ঝর্ণায় জল নেই, রাস্তার উপরেই এই ঝর্ণাটা। এই ঝর্ণার নাম হচ্ছে লুমুম ওয়াটারফলস। এখন কেন আমি এই ঝর্ণাটার কথা বলছিলাম সেটা হচ্ছে, এই যে এখানে আকা জনজাতিদের, উপজাতিদের যে বসবাস, তাদের এক রানী ছিলেন, সেই রানীর নাম হচ্ছে লুমুম। তো সেই রানীর নামে এই ঝর্ণাটা নামকরণ করা হয়েছে। তো এটা অতি পবিত্র জায়গা। এখন জল নেই বলে দোকানগুলোও আশেপাশে বন্ধ। যখন জল হবে সেই সময়, আপনারা যখন আরো 1-2 মাস পরে আসবেন, বা বর্ষার সময় সময় বা পুজোর সময় সময়, সেই সময় এই জায়গাটা দারুণ সুন্দর লাগবে। রাস্তার উপরেই, জল নেই এখন। কামেং নদীকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে এগোতে লাগলাম। তিপ্পি থেকে ঘন্টাখানেক যাওয়ার পর শেষাতে আরও একটি অর্কিড স্যাংচুয়ারির দেখা মেলে। এখন অর্কিড প্রায় নেই বললেই চলে, তাই শেষাকে আমরা বাদ দিলাম। পাহাড়ের উপরের দিকে যতই এগোচ্ছি মেঘ ততই কাছে চলে আসছে, আর এই আবহাওয়া দেখে বেশ বোঝা যাচ্ছে যে উপরের দিকে নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে। আর হলো তাই, কিছুক্ষণের মধ্যেই আমরা মেঘেদের হাতে বন্দী হলাম। ওয়েদারটা দেখুন কেমন হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু, মানে গাড়িগুলোও সব আলো জ্বালিয়ে দিয়েছে, আর ঠান্ডা লাগছে এখানটা। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটারই নাম হচ্ছে নিচিফু ওয়াটারফল। বেশ লম্বা, 262 ফুট এর উচ্চতা। ঠিক যে রাস্তাটায় আমি এখন দাঁড়িয়ে আছি, এই রাস্তাটার নাম হচ্ছে বালিপাড়া চারিদুয়ার তাওয়াংয়ের রাস্তা। তা এর ঠিক একটুখানি সামনেই হচ্ছে একটা টানেল, যার নাম হচ্ছে নিচিফু টানেল। ওই টানেলের নাম থেকেই এই ঝর্ণার নাম হয়েছে নিচিফু ওয়াটারফলস। তা 500 মিটারের যে টানেলটা এটা তৈরি করা হয়েছে, তার কারণ হচ্ছে এই পরিস্থিতি, এই আবহাওয়া। এইখানে সব সময়, সারা বছর বেশিরভাগ সময় এমনই আবহাওয়া থাকে। তো সামরিক দিক থেকে ওই রাস্তা গুরুত্বপূর্ণ এবং স্থানীয় মানুষজনও যাওয়া আসায় বড় অসুবিধা হয়। ঠিক সেই কারণেই ওই নিচিফু টানেলের এখানে নির্মাণ করা হয়েছে। আর এই সামনে ঝর্ণা, মনে হচ্ছে মেঘের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। ঝর্ণা থেকে খানিকটা যাওয়ার পরেই বৃষ্টি শুরু হলো।
ঘন মেঘের মধ্যে দিয়েই কখন যেন চলে এলো সেই 5700 ফুট উচ্চতায় অবস্থিত নিচিফু টানেল। সেদিন টানেলের ভিতরেও আমরা মেঘের দেখা পেলাম। এই টানেলের পরই একটি নতুন নদীর সাথে আমাদের দেখা হবে, যার নাম তেঙ্গা। আর সেই নদীর ধারে পাহাড়ের একেবারে উপরে রয়েছে একটি অপূর্ব মন্দির, যেখানে রয়েছেন গুরু পদ্মসম্ভাবা। এই মন্দিরটির পর থেকেই রাস্তা নিচের দিকে নামতে শুরু করলো। ধীরে ধীরে আমরা তেঙ্গা নদীর একেবারে কাছে এসে পৌঁছালাম। এই এলাকাটির নাম জামিরি। তেঙ্গা নদীর সাথে এখানকার ঝুলন্ত ব্রিজ নিয়ে একটি জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট গড়ে তোলা হয়েছে। যদিও বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে, তবে এমন জায়গায় একটু না দাঁড়িয়ে কি থাকা যায়? এই চত্বরটিতে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। এই ঠান্ডা আবহাওয়ায় আমি গরম গরম ম্যাগি নিয়ে বসে পড়লাম, আর একটি অন্যরকম স্বাদের বিস্কুট এই দোকানটিতেই খুঁজে পেলাম। বিস্কুটটি মায়ানমারের তৈরি, বেশ ভালো। এই জামিরি থেকে তেঙ্গা নদী পার করে সামনের দিকে একটি নাগ মন্দির রয়েছে। লোকশ্রুতি অনুযায়ী এই পাহাড়ের চত্বরে বেশ কিছু সাপকে মাঝে মধ্যেই ওঠা নামা করতে দেখা যায়। এই এলাকায় রাস্তা নির্মাণের সময় একজন একটি সাপকে মেরে ফেলে, আর তারপর থেকেই নাকি বিভিন্ন বাধা বিপত্তির শুরু হয়। রাস্তায় ধস নামতে শুরু করে, পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়তে লাগে। তাছাড়া সাপের কামড়েও অনেকেই প্রাণ হারায়। আর ঠিক এই বাধা বিপত্তি কাটাতেই 1966 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। নাগ মন্দির থেকে আমরা এগিয়ে চললাম দিরাঙের দিকে। আবহাওয়া ভালো হতে শুরু করলো। আমাদের বাম দিকে তেঙ্গা নদী, আর বহু দূরে তেঙ্গা গ্রাম ও তেঙ্গা বাজারটিকে দেখা যাচ্ছে। আর এই বাজারটিকে পার করতেই সূর্যের দেখা মিলল। যতই সামনের দিকে এগোচ্ছি, পরিবেশ ধীরে ধীরে আলাদা হচ্ছে। উঁচু উঁচু পাহাড়, সবুজে ঢাকা গ্রাম, পাইনের জঙ্গল, রাস্তার দুধারে রঙিন পতাকা, আর গভীর খাদের মাঝখান দিয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী। ভারতবর্ষের বিভিন্ন সুন্দর বাছাই করা পাহাড়ি পরিবেশের সাথে এই জায়গাটির মিল রয়েছে। তবে রাস্তার মাঝে একটি জায়গায় খেলা দেখতে আমরা দাঁড়িয়ে গেলাম। রোদ আর মেঘেদের খেলা। ठंडा होता है। ठंडा होता है। यहाँ से भी ज्यादा ठंडा। इधर भी तो बहुत ठंडा है आज। हवा से हवा की वजह से। সেদিন দিরাং হয়ে যখন শান্তি ভ্যালির আমার হোমস্টেতে এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা হয়। হোমস্টের নাম লানজম হোমস্টে। একেবারে শান্তি নদীর ধারেই। ভীষণ শান্ত এই জায়গাটি। চারিদিকে কমলা লেবু আর আখরোট গাছের বাগান। দেখলাম হাতের কাছের একটি নাশপাতি গাছে প্রচুর ফুল ধরেছে। এখানে রুমগুলি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়। হোমস্টের মালিক ও সহকর্মীরাও খুব ভালো। খাবারের জায়গাটিও বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। রাত্রে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি ঘুমিয়ে পড়লাম। তবে আমার মন পড়ে আছে
সকালের শান্তি ভ্যালিকে দেখার জন্য। পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে ভোরের প্রথম আলোয় আমি এই উপত্যকাটির চারপাশ দেখতে পেলাম। দুপাশে বিশাল বিশাল পাহাড়, চাষের জমি, গৃহপালিত পশু, ফলের গাছ আর প্রশান্তিতে ভরা শান্তি ভ্যালি। সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজকে দ্বিতীয় দিন। আমি এখন আছি শান্তি গ্রামে। এই যে নিচ দিয়ে বয়ে যাচ্ছে শান্তি নদী, সেই শান্তি নদী থেকেই এই জায়গাটার নাম হয়েছে শান্তি। এই যে দূরে যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই সব আমাদের কটেজ রুম। আমরা এই হোমস্টেতেই আছি, লাজং হোমস্টে। খুব সুন্দর, দারুণ সুন্দর। আমরা এখনো পর্যন্ত পশ্চিম কামেঙেই আছি। ভালুকপং, দিরাং, বোমডিলা, এই শান্তি, এই সবই হচ্ছে পশ্চিম কামেঙের মধ্যেই পড়ে। আজকে আমরা তাওয়াংয়ের দিকে চলে যাব, অনেকটা দূর এখান থেকে তাওয়াং। তার আগে এই যে অপূর্ব গ্রামটা আছে, এই গ্রামটা একবার ঘুরে দেখব। গতকাল একটি গ্রামের মধ্যে দিয়ে এখানে আমি এসেছিলাম। সেই গ্রামটির দিকেই আমি হাঁটতে শুরু করলাম। এই হোমস্টের 2-3 জন আমার সঙ্গী হলো, আর তার মধ্যে একজনের নাম লক্ষ্মী। একটি রডোডেনড্রন গাছের পাশ দিয়ে বাঁক ঘুরতেই সেই অপূর্ব গ্রামটিতে আমি এসে পড়লাম। গ্রাম তো নয়, যেন ছবি। এই গ্রামের মধ্যে নতুন ঘরবাড়ি যেমন রয়েছে, ঠিক তেমনই রয়েছে বহুকাল আগের নির্মাণ করা প্রাচীন ঘরগুলি, যাদের কোনায় কোনায় রয়েছে প্রাচীনতার ছাপ। বেশিরভাগ স্থানীয় বাড়িগুলি পাথর আর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, আর সব কটি বাড়ির চালে টিনের ছাউনি। ধান, গম, আলু, মটরশুঁটি, টমেটো আর অসংখ্য কমলা লেবুর গাছ আমার চোখে পড়ল। আমাদের হোমস্টেতে অনেকগুলো কমলা লেবুর গাছ আছে, কিন্তু এখানে এই কমলা লেবুর গাছটা তো একদম কিভাবে হয়েছে দেখুন, হলুদ হলুদ ফুলের মতন হয়ে আছে কমলা লেবু। এখানে এখনো যে কমলা লেবু আছে সেটাই একটা বিস্ময়ের ব্যাপার। তার মানে যা দেখতে পাচ্ছি আরো 1 মাস তো থাকবেই, এখনো তো থাকবে, 1 মাস তো থাকবে। নিচে 1-2 পড়ে আছে। এই গ্রামটা আমার বড় ভালো লাগলো। আমার হোমস্টেটা যেখানে, সেখানে হচ্ছে একদম শান্তি নদী পাশ দিয়ে বয়ে গেছে, সেটা হচ্ছে ওর একটা ভালো ব্যাপার। আর আমি একটু উপরে আছি, উপর দিকটায় হচ্ছে গ্রাম, ছোট্ট একটা গ্রাম, কি সুন্দর। আমার একটা গোম্পাও আছে, প্রাচীন একটা গোম্পা। সাথে যে কাঠের ঘরগুলো, বাড়িগুলো আছে, সেগুলোও প্রাচীন। এখানে দেখছি ঘরের যে বাড়ির যে দেয়ালগুলো করেছে, সেই বাড়ির দেয়ালগুলো এই যে পাথরগুলো আছে না, এই পাথর দিয়ে করেছে, আবার সমানভাবে ইটের মতন করে কেটেছে, করে সেগুলো দেয়াল তৈরি করেছে। আর বাড়িগুলো এত অন্যরকম লাগছে। এবার আমি পা বাড়ালাম গ্রামের গোম্পার দিকে। নামথুং গোম্পা। আমার সঙ্গী লক্ষ্মী তখনও আমার সাথেই রয়েছে। গোম্পাটি আকারে ছোট হলেও বেশ মনে রাখার মতো। লক্ষ্মীর সাথে ফিরে এলাম আমার হোমস্টেতে। এই হোমস্টে বিশাল এলাকা জুড়ে নির্মাণ করা হয়েছে। চারিদিকে চাষের ক্ষেত আর অনেকগুলি আখরোটের গাছ রয়েছে, তবে তাতে এখনো পাতা আসেনি। এরই মাঝে আমার হোমস্টের মধ্যে একটি ছোট্ট গাছ বাড়ির দেখা পেলাম।
লুচি তরকারি দিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে রওনা হলাম দিরাং গ্রামের দিকে, একটি বহু প্রাচীন দুর্গকে দেখতে। আমরা তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখন সময় হচ্ছে 9:10। এখান থেকে তাওয়াং 127 কিলোমিটার, ঘন্টা 5-এর রাস্তা। তবে রাস্তার মাঝে সাইট সিন হবে, তো সেগুলো করে যেতে যেতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। আজকে সন্ধ্যা হবেই, কারণ আমরা প্রথমে যাচ্ছি মান্ডালাতে। তা মান্ডালা টপ প্রধান যে রাস্তাটা, সেখান থেকেই 28 কিলোমিটার। তাহলে ওই প্রায় 1 ঘন্টার রাস্তা, 1 ঘন্টা যাওয়া, আবার ওই একই পথে ফিরে আসা 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা তো আমাদের এক্সট্রা মান্ডালা টপের জন্যই লেগে যাচ্ছে। ওই পার দিয়েই আমরা এলাম। এই যে উপরের গাড়িটা আসছে, আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি। আর ওই যে নদীটা ওখানে দেখা যাচ্ছে, এই হচ্ছে কনফ্লুয়েন্স দিরাং আর শান্তির। এইটা এখানটায় দুটো নদী একসাথে এসে মিশেছে। এই যে ঠিক এই জায়গাটি থেকে খানিকটা দূরে এসে আমাদের কানে দূর থেকে এক অন্য রকমের সুর ভেসে এলো। আমরা চত্বরটিতে দাঁড়িয়ে গেলাম। অরুণাচল প্রদেশের অপূর্ব সংস্কৃতির সাথে আমাদের পরিচয় হলো। আমরা এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে। এই রাস্তা দিয়ে সোজা গেলে দিরাঙের যে মেন রাস্তা, সেখানে পড়বো। শান্তি আমরা এটা দিয়ে গিয়েছিলাম। তো এবার এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। বাঁ দিকে একটা দিরাঙের ঐতিহাসিক জায়গা আপনাদের দেখাচ্ছি। দিরাঙের প্রাচীন একটা দুর্গ, সাথে একটা প্রাচীন মনেস্ট্রি এবং প্রাচীন একটা জেল। 17 শতকে এর নির্মাণ করা হয়েছে। দারুণ সুন্দর, মানে প্রাচীন দিরাংকে যদি দেখতে হয় এই জায়গাটায় আপনাদের অবশ্যই আসতে হবে। এর নাম দিরাং জং। পাহাড়ের ওপর নির্মিত একটি ঐতিহাসিক দুর্গ ও মনাস্ট্রি হল এই দিরাংজং। 17 শতকে পাথর ও কাঠ দিয়ে এই দুর্গের নির্মাণ করা হয়। দিরাংয়ের ধর্মীয় ও সাংস্কৃতিক জায়গাগুলির মধ্যে এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে কয়েদিদের যে কালকুঠরিতে বন্দি করে রাখা হতো, সেই জায়গাটি এখানে এখনও আছে। আর পাশেই রয়েছে কালচক্র গোম্পা, সাথে প্রাচীন লিপিসহ নানান হস্তনির্মিত শিল্প এখানে দেখা যায়। সামনের দিনে আগত পর্যটকদের আরও ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য বর্তমানে এখানে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। দিরাংজং থেকে আমরা একটু পিছিয়ে প্রধান রাস্তা থেকে ডান দিকে মান্ডালার রাস্তা ধরলাম। খুব ফাঁকা গ্রামের রাস্তা, অসংখ্য আরু ও চেরি গাছ আমার চোখে পড়ল, আর সব গাছই ফুলে ফুলে ঢাকা। এছাড়া রাস্তার দুধারে রয়েছে অনেকগুলি লাল রডোডেনড্রনের গাছ। আমরা ক্রমাগত উপরের দিকে উঠছি, আর এখন বেশ ঠান্ডাও লাগছে। প্রায় অর্ধেক রাস্তা পার করার পর দেখতে পেলাম বরফে ঢাকা শৃঙ্গগুলিকে। আমরা অনেকটা রাস্তায় উপরে উঠলাম।
যখন আমরা ওঠা শুরু করেছি, ওই যে দূরে বরফের পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলো তখন মানে আমরা নিচে, ওগুলো উপরে ছিল। এখন আমাদের সমান সমান প্রায় হয়ে গেছে। সমান সমান হবে না, কিন্তু মনে হচ্ছে আপাত দৃষ্টিতে দেখে যে আমরা এখন সমান সমান আছি। এইখান থেকে না, যদি আপনারা পরিষ্কার আবহাওয়া পান, তাহলে অনেকগুলো অরুণাচল প্রদেশের যে বরফাবৃত শৃঙ্গ হয় সেগুলো সব দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে মাউন্ট গরিচেন আর নেগি ক্যাংজাং। তো এই দুটোকে খুব ভালো দেখা যায়। আরো যদি সকালের দিকে আমরা আসতে পারতাম, তাহলে আরো অন্যান্য যে শৃঙ্গগুলো আছে, যার মধ্যে অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কাংতো, সেই রেঞ্জগুলো দেখা যায়। এমনিতে যখন যাত্রাপথে আপনারা যদি মান্ডালা টপ নাও আসেন, বোমডিলা থেকে আপনারা যখন পুরো তাওয়াংয়ের সফরটা করবেন, দিরাংয়ের এই জায়গাটা দিয়ে যখন যাবেন রোড দিয়ে, তখনও ওই দিকটায় খেয়াল রাখবেন, অনেক বরফাবৃত এই যে শৃঙ্গগুলো আছে এগুলো দেখা যাবে। তা আমরা এখন ওই মান্ডালা টপের যে স্তূপাগুলো আছে সেই স্তূপাগুলো দেখব। ওই স্তূপাগুলো এই যে আসার সময় যত গ্রাম আমরা দেখতে পেলাম, সেই সব গ্রামের এক একটা পরিবার এক একটা যে স্তূপা আছে সেগুলোকে যোগদান করেছেন এখানে নির্মাণে। তো মোট 108টি স্তূপা এখানে আছে। স্তূপার মধ্যে সাধারণত মন্ত্র যে হয়, পবিত্র মন্ত্র, সেগুলোকে ওর মধ্যে দেওয়া থাকে। তা অনেক সময় কি হয় যে যারা খুব বড় সন্ন্যাসী হন তাদের সমাধিও থাকে। তো সেই সব নিয়ে এখানে একটা খুব সুন্দর একটা চক্রাকারে 108টি স্তূপা এখানে রাখা আছে। খুব সুন্দর এটা। একই রাস্তা ধরে আমরা নিচের দিকে নামতে শুরু করলাম। সেই দিরাং ও শান্তি নদীর সঙ্গমস্থল থেকে এবার আমরা সামনে সোজা রাস্তা ধরে চলে এলাম দিরাংয়ের মনাস্ট্রি দেখতে। এই রাস্তাটি সোজা চলে যায় তাওয়াংয়ের দিকে। আমরা বাম দিকে মনাস্ট্রি যাওয়ার চড়াই রাস্তাটা ধরলাম। আর যেহেতু এই মনাস্ট্রি পাহাড়ের একেবারে উপরে অবস্থিত, তাই সেখান থেকে পুরো দিরাংকে দেখা যায়। এই মনাস্ট্রিটা কিন্তু দারুণ সুন্দর। দিরাং থেকে এই মনাস্ট্রির নাম হয়েছে দিরাং মনাস্ট্রি, তবে এর আসল নাম হচ্ছে থুপসুং ধারগে লিং, যার একটা খুব সুন্দর একটা মানে আছে। এই থুপসুং ধারগে লিং মানে হচ্ছে ঠিক যেখান থেকে ভগবান বুদ্ধের বাণী বিকশিত হয়েছিল। দারুণ, নামটা খুব সুন্দর। আর ঠিক এখান থেকে না চারদিকে খুব সুন্দর এই শহরটিকে দেখা যায়। দিরাংকে এখন আমি শহরই বলবো, যেভাবে ওই উন্নতি হয়েছে, তাতে আর গ্রাম নয়। দারুণ সুন্দর। আসুন ভিতরে যাই। খুব বেশি পুরনো বা প্রাচীন এই মনাস্ট্রি নয়। 2017 সালে আমাদের শ্রদ্ধেয় যে দলাই লামা আছেন, তিনি এর শুভ উদ্বোধন করেছেন। দিরাং মনাস্ট্রি থেকে আমরা রওনা হলাম তাওয়াংয়ের দিকে। আজকে আমরা সেলা পাস হয়ে তাওয়াং পৌঁছাবো। সেলা পাসের দূরত্ব এখান থেকে 63 কিলোমিটার। সেখানে পৌঁছাতে আমাদের প্রায় ঘন্টা 2-এর মতন আরও সময় লাগবে। আমাদের প্রধান লক্ষ্য এখন সেটাই, যাতে দিনের আলো থাকতে থাকতে সেই অপূর্ব লেকটিকে দেখে নিতে পারি। রাস্তার মাঝে পাটমাতে আমরা দুপুরের খাবারের জন্য দাঁড়ালাম। এখানে বাঙালি খাবার সহ অন্যান্য নানা রকমের খাবার পাওয়া যায়। আমাদের অরুণাচল ভ্রমণের প্যাকেজের মধ্যে দুপুরের খাওয়া দাওয়া ছিল না, সেই কারণে আমি দুপুরের দিকে স্থানীয় খাবার খোঁজার চেষ্টা করছিলাম। এখানে দিরাংয়ে সুস্বাদু কমলা লেবু পাওয়া যাচ্ছে। 12টি কমলা লেবুর দাম 100 টাকা। দারুণ মিষ্টি। আর তেমন কিছু স্থানীয় খাবার না পেয়ে আমি থুকপা আর চাউমিন নিয়ে বসে পড়লাম। দাম আর 5টা ট্যুরিস্ট স্পটেরই মতো। পাটমা থেকে বেলা 3:30 দিকে খাওয়া দাওয়া সেরে
আমরা সেলা টানেলের দিকে এগোলাম। এখন পশ্চিমে মেঘ থাকলেও পূর্বে নীল আকাশ দেখা যাচ্ছে। আমরা যেখানে খাবার খেলাম সেই হোটেলের মালিক আর আমার ড্রাইভার বলল, আমরা সেলা টানেল হয়ে যাব সেলা লেকটিকে দেখতে। এতে রাস্তাও ভালো পাবো আর সময়ও আমাদের কম লাগবে। তাছাড়া আজকে নাকি উপরে তুষারপাত হচ্ছে। সেলা টানেলের কিছুটা আগে থেকে ডান দিকে পুরনো রাস্তা, একটি চলে যায় লেকের দিকে আর সোজা রাস্তা চলে যায় সেলা টানেলের দিকে। আর সেই পুরনো রাস্তা বেশ আঁকাবাঁকা আর অবস্থাও অতটা ভালো নয়। এদিকে বেলা হয়ে যাওয়ায় আজকে আমরা আর বৈশাখীতে দাঁড়ালাম না। এই পথ দিয়েই আমাদেরকে ফিরতে হবে, তাই আমরা ঠিক করেছি ফেরার দিন এই রাস্তার বাদবাকি জায়গাগুলিকে আমরা দেখে নেব। তবে শিহরিত হলাম সেলা টানেলের কাছে এসে। বাঁ দিকে গভীর খাদ আর মাঝে মধ্যেই গড়িয়ে পড়ছে ছোট বড় পাথর, আর তারই কিছু এখনও রাস্তায় পড়েই আছে। রঞ্জনজি খুব সাবধানে বুঝে সুঝে গাড়িটিকে নিয়ে এলেন টানেলের একেবারে সামনে। এই টানেলের দৈর্ঘ্য 12.04 কিলোমিটার। এটি 13,000 ফুট উচ্চতায় অবস্থিত বিশ্বের দীর্ঘতম টানেল। 2024 সালে এর উদ্বোধন করা হয়েছে। শীতের সময়ও যাতে এই রাস্তায় চলাচল করা যায় সেই কারণেই এই টানেলের নির্মাণ করা হয়েছে। এর একদিকে পশ্চিম কামেং জেলা আর টানেলের ওপারেই তাওয়াং জেলা। টানেলটিকে পার করতেই আমার মনে হলো আমি হঠাৎ করে অন্য কোথাও চলে এলাম। এই প্রবেশদ্বারটিকে দেখার খুব ইচ্ছে ছিল। এখানে এত হাওয়া দিচ্ছে যে আমি ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছি না। 13,700 ফুট উচ্চতায় এখন আমি আছি, আর এখানে লেখা আছে ওয়েলকাম টু তাওয়াং। ঠিক কতক্ষণ আমি সেলা লেকের সামনে দাঁড়িয়ে আছি তার ঠিক নেই। আজ এমন আবহাওয়ায় চোখের সামনে লেকটির এমন রূপ দেখতে পেলাম যে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এই লেকের নামকরণ করা হয়েছে এইখানকারই একজন স্থানীয় বীরাঙ্গনার নামে। 1962 সালের ভারত চীন যুদ্ধে নিজের দেশের মাটির জন্য মহাবীর চক্র বিজয়ী গাড়োয়াল রাইফেলসের রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের সঙ্গে এই বীরাঙ্গনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেন। আর সেই লড়াইয়ের সময় শত্রুদের হাতে না ধরা দিয়ে তিনি এই লেকে ঝাঁপ দিয়ে নিজের আত্মবলিদান দেন। আর ঠিক এই কারণেই তাকে উৎসর্গ করে এই লেকের নামকরণ করা হয়েছে সেলা লেক। এমন উচ্চতায় তুষার ঝড়ের সামনে আমরা মুহূর্তেই আটকে যেতে পারি। তাই আর দেরি না করে শেষবারের জন্য ভালো করে লেকটিকে দেখে এগোতে লাগলাম তাওয়াংয়ের দিকে। জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল পর্যন্ত আমরা বরফের দেখা পেলাম। আমরা ঠিক করেছি ফেরার দিন এই মেমোরিয়ালটিকে দেখব, তাই সোজা চলে এলাম তাওয়াংয়ে আমার হোটেলে। সেদিন হোটেলে যখন চেক ইন করলাম তখন 7টা বেজে গেছে। এই হোটেলটির নাম সাংগ্রিলা সারিন। প্রথম দেখাতেই দারুণ ভালো লাগলো। রুমটি বেশ বড় ও দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। বসার জায়গা, রুম হিটার, বিশাল জানলাগুলি দিয়ে বাইরের অপূর্ব ভিউ, হোটেলের সহকর্মীদের সুন্দর ব্যবহার, এই সব নিয়ে
তাওয়াংয়ে এটি ভীষণ ভালো একটি থাকার জায়গা। সেই সেলা লেকের কিছুটা পর থেকেই আজকে বৃষ্টি শুরু হয়েছে। বালকনিতে এসে দেখলাম এখন বৃষ্টি নয়, বেশ ভালো তুষারপাত হচ্ছে। এই হোটেলে খাবারের জায়গাটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে ভীষণ ঠান্ডা বলেই আমি রুটির অর্ডার করেছিলাম। স্কোয়াশের সাথে স্যালাড, ডাল, সবজি আর মুরগির মাংস দিয়ে রাতের খাওয়া দাওয়া সেরে সকালের তাওয়াং কেমন হবে সেটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ চতুর্থ দিন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি হচ্ছে। গতকাল রাত্রের তুষারপাতের কারণে আজ পাহাড়ের চারিদিকে সেই সতেজ বরফের উজ্জ্বলতা। আমার হোটেলের ঘর থেকেই দেখতে পাচ্ছি পাহাড়ের একেবারে চূড়ায় বরফের চাদর মুড়ে রয়েছে ভারতবর্ষের সব থেকে বড় বৌদ্ধ মঠ। এমন আবহাওয়ায় আর হোটেলের মধ্যে থাকতে না পেরে পাশের ছোট্ট স্থানীয় এলাকাটিকে দেখতে বেরোলাম। হাঁটতে হাঁটতেই এমন একটি জায়গায় আমি এসে পৌঁছালাম যেখান থেকে চারপাশ খুব ভালোভাবে দেখা যায়। আমার চোখের সামনে তখন 10,000 ফুট উচ্চতায় অবস্থিত একটি অপূর্ব শৈল শহর তাওয়াং। আজকে তাওয়াং শহরের চারপাশের যে জায়গাগুলো আছে সেগুলোই আমরা ঘুরে দেখব। সবই কাছাকাছি, সব পাশাপাশি, সেই কারণে আজকে ধীরে সুস্থে রয়ে বসে আজকে সব জায়গাগুলো দেখব। এই যে পিছন দিকের বিশাল বড় একটা মনেস্ট্রি দেখছেন, এটাই আমাদের ভারতের সব থেকে বড় মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার দূরত্ব আমার এখান থেকে খুব বেশি নয়, একদম কাছে। যে হোটেলটায় আমি আছি এত ভালো তার ভিউ, দারুণ সুন্দর। আমি তো রুম থেকে এদিকের পাহাড়, এই মনেস্ট্রির দিকের যেটা, সেই সব আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যখন নিচ থেকে এলাম, আমরা ভালুকপং, দিরাং এইসব জায়গা থেকে এলাম, তো সেখানে একটা উপজাতির মানুষেরা বসবাস করেন যাদের নাম হচ্ছে আকা। আর এই তাওয়াংয়ে সব মোনপা উপজাতির মানুষেরা বসবাস করেন, সবই বৌদ্ধ ধর্ম অবলম্বী মানুষেরা। তা তিব্বতে একটা জায়গা আছে যার নাম হচ্ছে মনিউল। সেই মনিউল থেকেই এই মোনপা যে নাম সেটা এখানে এসেছে। একটা সময় এই তাওয়াং ছিল পশ্চিম কামেংয়েরই অংশ। তারপর 1984 সালে তাওয়াংকে একটা স্বতন্ত্র জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আমার অবস্থানটা দেখুন, ভৌগোলিকভাবে আমি যেখানটায় আছি তার বাম দিকে হচ্ছে ভুটান, আর সামনে সোজা হচ্ছে তিব্বত, মানে চীনের অধিকৃত তিব্বতের অংশ, আর ডান দিকে হচ্ছে মায়ানমার, বার্মা। এখান থেকে চীন আর ভুটানের সীমান্ত খুব কাছে। এই যে তাওয়াং, এই তাওয়াংয়ের যে নাম, তার অর্থ হচ্ছে ঘোড়া দ্বারা নির্বাচিত কোনো স্থান। আর এর পিছনে একটা খুব সুন্দর ইতিহাস রয়েছে, সেটা আপনাদেরকে এই চারপাশটা দেখাতে দেখাতে আমি বলে দেব। সবার আগে আমরা এখন ব্রেকফাস্ট করে চলে যাব সাইট সিনের জন্য। সকালবেলায় গরম গরম রুটি, আলু ছোলার তরকারি ও ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই হোটেলের খাবার দাবারে তেল ও মশলা খুবই হালকা থাকে। আজকে সবার প্রথমে আমি গেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে, কারণ রাত্রের লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট করতে হবে। বেশি দেরি করলে অনেক সময় এখানে টিকিট পাওয়া যায় না। আমি এই সবেমাত্র টিকিটটা নিয়ে আসলাম। তা টিকিটের প্রাইস হচ্ছে এক একজনের 150 টাকা করে। 3টে শো হয়, সন্ধ্যাবেলায় 5টা থেকে শো শুরু হয়। আমি 7:30টার টিকিটটা পেয়েছি। সকাল 8টা থেকে এখানে টিকিট দেওয়া শুরু হয়, আর টিকিটের খুব চাহিদা থাকে। তাই আমার মনে হয় কি, যদি আপনারা তাড়াতাড়ি যে টিকিটটা, মানে তাড়াতাড়ি যে শোয়ের টিকিটটা, সেই শোয়ের টিকিটটা যদি নিতে চান, তাহলে 8টার সময়
আপনার ড্রাইভার দাদাকে পাঠিয়ে দেবেন, উনি এসে টিকিটটা করে নিয়ে যাবে। তাহলে আপনারা 5:30টা পাবেন, কারণ যত রাত হবে তত ঠান্ডা বেশি, আর এখানে তো খোলা ময়দানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তো ঠান্ডাটাও একটু কম লাগবে। তা কিছু করার নেই, আমি এতটা বেলা করে এসেছি, সেই কারণে আমাকে 7:30টার টিকিটটাই নিতে হলো। একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে আবহাওয়া এরকমই, যখন তখন বৃষ্টি, স্নোফল, ওলা এসব পড়তে পারে। তো যদি ধরুন আজকে আবহাওয়া খারাপ থাকে তাহলে কিন্তু আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে, আমাকে কিন্তু আবার কালকে এসে নতুন করে টিকিট করতে হবে, কিছু করার নেই। আমি জিজ্ঞাসা করলাম, এবং যারা টিকিট করছেন সব সেনাবাহিনীর লোক, তারা একটু বেশ স্ট্রিক্টও আছে, কথা বলে দেখলাম যেটা। আচ্ছা, এখন আপাতত আমরা যাচ্ছি জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুটা দেখতে, এই পাশেই কাছেই। আজকে তো সব আপনাদের সকালেই বলেছি, সব আশেপাশে। ঠিক এমন একটি মুহূর্তে আমি এখানে এলাম, তখন চারপাশের পরিবেশ কেমন যেন অলৌকিক মনে হলো। আকাশে মেঘের ঘন ঘটা, উড়তে থাকা পতাকার শব্দ, হালকা বৃষ্টি, আর মাঝে মাঝেই মেঘ সরে গেলে এক অদ্ভুত মায়াবী আলো এসে পড়ছে ভগবানের শরীরে। আমার মনে হচ্ছিল এটা মূর্তি নয়, এই যে মূর্তিটা আছে ভগবান বুদ্ধের মূর্তি, এই মূর্তি কিন্তু পুরো শহর থেকেই দেখা যায়। ভীষণ উঁচু, 30 ফুট এর উচ্চতা। 2015 সালে এটিকে এখানে স্থাপন করা হয়েছে। আর এর উপরে না একটা পরত দেওয়া হয়েছে, ব্রোঞ্জের যে পরত সেটা এখানে দেওয়া আছে, যার জন্য মূর্তিটা তো ওয়েদার থেকে বাঁচছেই, তার সাথে একটা দেখবেন চকচক চকচক করছে সোনালি, সোনার মতন। দারুণ দারুণ লাগছে, পুরো শহরটাকে এখান থেকে দেখা যাচ্ছে। একটু আগে স্নোফলও হচ্ছিল, ওয়েদারটাও আজকে খুব ভালো আছে, শান্তি আছে এই জায়গাটায়। এখানে চারিদিকে অনেক প্রিমুলা ফুটেছে। প্রবেশ পথের ঠিক মুখেই রয়েছে ভগবান শাক্যমুনি বুদ্ধের একটি মূর্তি, যেখানে তার 6 বছরের কঠোর তপস্যার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর প্রধান মূর্তিটির নিচেই রয়েছে একটি ছোট্ট মনাস্ট্রি। আমরা রওনা হলাম তাওয়াং মনাস্ট্রির উদ্দেশ্যে। পথ মাত্র 3 কিলোমিটার, মিনিট 10 মতন আমাদের সময় লাগলো। একটি বিশাল প্রাসাদের মতো এই মনাস্ট্রি। প্রধান ভবন যেখানে ভগবান রয়েছেন, সেখানে পৌঁছানোর জন্য আমি সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে থাকলাম। খুব বেশি সিঁড়ি নয়, তবে উচ্চতা অধিক হওয়ার কারণে একটু কষ্ট বেশিই হলো। আমার চারিদিকে সব লাইব্রেরি আর আবাসিকদের থাকার জায়গা। প্রায় 750টি বৌদ্ধ সন্ন্যাসীদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই বিশাল মনাস্ট্রির আয়তন যে কতটা বিশাল, সেটা দূর থেকেই সব থেকে ভালো বুঝতে পারা যায়। আর এই মনাস্ট্রির সাথেই জড়িয়ে আছে তাওয়াংয়ের দারুণ একটি ইতিহাস। এই পুরো শহরটি গড়ে উঠেছে এই মনাস্ট্রিকে কেন্দ্র করে। একটি সময় এখানে কেবলমাত্র বিশাল বিশাল পাহাড়গুলিই ছিল, আর মাঝখান দিয়ে বয়ে যেত একটি নদী, যার নাম তাওয়াং চু। শ্রদ্ধেয় দলাই লামার প্রধান শিষ্য মেরাক লামা লোদ্রে গ্যাৎসো দলাই লামার নির্দেশেই একদিন একটি পবিত্র বৌদ্ধ মঠ নির্মাণের জন্য উপযুক্ত স্থান খুঁজতে খুঁজতে এই পাহাড়ি এলাকাতে চলে আসেন। কিন্তু অনেক চেষ্টা করেও তিনি তার মনের মতো জায়গা কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। নিরুপায় হয়ে ভগবান বুদ্ধের
প্রার্থনা শুরু করলেন। এদিকে তার প্রার্থনা শেষ করে তিনি যখন চোখ খুললেন, দেখলেন সেখানে তার ঘোড়াটি কিন্তু নেই। চিন্তায় চারিদিক দেখতে দেখতে একটি পাহাড়ের ওপর এসে দেখেন তার ঘোড়াটি শান্তভাবে দাঁড়িয়ে আছে। এই এলাকাটিকে দেখে তিনি দারুণ অবাক হয়ে গেলেন। ঈশ্বরই যে এই জায়গাটিতে বৌদ্ধ মঠে নির্মাণ করাতে চান সেটা তিনি বুঝতে পারেন। আর সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দলাই লামার নির্দেশ অনুযায়ী এখানে নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীকালে ধীরে ধীরে এই মনাস্ট্রিকে কেন্দ্র করেই এই পাহাড় সংলগ্ন এলাকায় শহর গড়ে ওঠে। তা কথার অর্থ ঘোড়া, আর ওয়াং কথার অর্থ নির্বাচন বা পছন্দ করা। অর্থাৎ এটি হলো ঘোড়ার দ্বারা নির্বাচিত কোনো স্থান, তাওয়াং। ভারতবর্ষের সবথেকে বড় মনাস্ট্রি এবং সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রির ঠিক সামনেটায় এখন আমি দাঁড়িয়ে আছি। এটিই হলো তাওয়াং মনাস্ট্রি, তবে তিব্বতী ভাষায় এর নাম হচ্ছে গাদেন নামগিয়া লাতসে, যার অর্থ সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। এই জায়গাটি হলো সেই জায়গা যেটি মেরেক লামা লোদ্রে গাতসে তার ঘোড়াটিকে খুঁজতে খুঁজতে এই জায়গাটিকে তিনি খুঁজে পেয়েছিলেন, আর সেই থেকেই তো এই জায়গাটার নাম হয় তাওয়াং। আর এইখানে তিনি যে মনাস্ট্রিটি আছে, এই মনাস্ট্রির নির্মাণ করেছিলেন আমাদের পঞ্চম দলাই লামার নির্দেশ অনুসারে 1680 সালে। ঠিক যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটার উচ্চতা 10,000 ফুটেরও বেশি, কারণ তাওয়াংয়ের উচ্চতা 10,000 ফুট, আর এই যে 3 তলা মনাস্ট্রি এর উচ্চতা 925 ফুট। বেশ অনেকটাই উচ্চতায় আমি এখন দাঁড়িয়ে আছি। ধীরে ধীরে আমি মনাস্ট্রির ভিতরে প্রবেশ করলাম। আমার চোখের সামনে 18 ফুট উঁচু সোনার জলে রাঙানো পদ্মাসনে বিরাজমান ভগবান বুদ্ধ। এই ঘরটিকে বলা হয় দুখাং, যার অর্থ সমাবেশ ভবন। এই ভবনের চারিদিকে প্রাচীন তিব্বতীয় শিল্পকলার নিদর্শন। অসংখ্য প্রাচীন দেবদেবীর মূর্তি, থাংকা, দেয়ালচিত্র, মান্ডালা, মুখোশ, প্রাচীন লিপিসমূহ ও বাদ্যযন্ত্র সহ নানান জিনিস এখানে রয়েছে। মনাস্ট্রির বিপরীত দিকে প্রাচীন তিব্বতীয় বৌদ্ধ ধর্ম সম্বন্ধীয় একটি অপূর্ব মিউজিয়াম রয়েছে। অসংখ্য প্রাচীন নিদর্শনের সাথে আমি দেখলাম এই মিউজিয়ামের মধ্যে তাওয়াংয়ের যিনি আবিষ্কারক সেই মেরাক লামা লোদ্রে গাতসোর পোশাকটিকেও এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। মনাস্ট্রি থেকে ফেরার পথে দেখি একটি গাছে দারুণ সুন্দর সাদা ম্যাগনোলিয়া ফুটেছে। আজকে যেহেতু হাতে অনেকটাই সময় আছে, তাই আমি রঞ্জনজিকে বললাম হোটেলে নয়, আমাকে ওল্ড টিবেট মার্কেটে নামিয়ে দিন। দারুণ সুন্দর এই বাজারটিকে একবার ঘুরে দেখব। এদিকে গাড়ি থেকে নামার সাথে সাথেই ভীষণ জোরে বরফ বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে মঙ্গলবার হওয়ার কারণে এখানকার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, তবে কয়েকটি খাবারের দোকান খোলা পেলাম। ভিজতে ভিজতে তারই একটিতে এসে হাজির হলাম। নাম সোল অ্যান্ড সোল। নানান রকমের কোরিয়ান খাবার এখানে পাওয়া যায়, আর রেস্টুরেন্টটি দারুণ পরিষ্কার ও পরিচ্ছন্ন। সুন্দর হাসি মুখের অভ্যর্থনা পেয়ে বেশ ভালো লাগলো। চিকেন কিম্বাপ আর কাটসো প্রথমবারের জন্য খেয়ে দেখলাম, তবে কিম্বাপের থেকে কাটসো আমার দারুণ ভালো লাগলো।
সন্ধ্যাবেলায় রওনা হলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। হালকা বরফ বৃষ্টি তখনও চলছে। প্রায় 40 মিনিটের এই অপূর্ব শো দেখলে গায়ে কাঁটা দেয়। অরুণাচল প্রদেশের ইতিহাস, তার ভৌগোলিক অবস্থান ও উন্নয়ন সহ 1962 সালের ভারত চীন যুদ্ধের বিষয়গুলি এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রদর্শনী দেখে আমি চলে এলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। 1962 সালের যুদ্ধে 2420টিরও বেশি বীর শহীদদের স্মরণে এই স্মৃতিসৌধটির নির্মাণ করা হয়েছে। তিব্বতীয় স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন এখানে দেখতে পাওয়া যায়। জাতীয় পতাকা সহ ভারতীয় সেনার 27টি বাহিনীর পতাকা এখানে দেখা যায়। 1962 যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক ও নানান উপকরণ এখানে প্রদর্শিত হয়েছে। সাথে বীর শহীদ যোগিন্দর সিং, জসবন্ত সিং রাওয়াত ও মহেন্দ্র সিং চৌধুরীর মতো বিভিন্ন দেশনায়কদের প্রতিমূর্তি এখানে নির্মাণ করা হয়েছে। হোটেলে ফিরে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম। আগামীকাল আমাকে অরুণাচল প্রদেশের এই ভ্রমণের মধ্যে সব থেকে উঁচু জায়গায় যেতে হবে। কিন্তু আজ যা আবহাওয়া, তাতে কি যে হবে সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ 5ম দিন। সকালবেলায় ঘুম থেকে উঠেই মনটা দারুণ ভালো হয়ে গেল। বৃষ্টি একেবারে থেমে গেছে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হচ্ছে। সকালে হাঁটতে বেরিয়ে চারপাশ দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আজকে চলে যাচ্ছি বুমলা পাস। আজকে বুমলা পাস যাওয়ার আছে। এখান থেকে দূরত্ব খুব বেশি নয়, 34 কিলোমিটারের মতো। ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যায়, তবে রাস্তায় সাইট সিন করে যেতে একটু সময় লাগে, 2-2.5 ঘন্টা। কিন্তু আজকে যে আবহাওয়াটা আছে তা একটু আমাকে ভাবাচ্ছে, হয়তো সব কিছু হবে না। এমনি শুনছিলাম গতকাল যে মাধুরী লেক বা সাঙ্গেতসার লেক যেটা আছে সেটা বন্ধ আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে বুমলা পাস পর্যন্তও যদি যাওয়া যায় সেটাও বেশ ভালো হবে। তা বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু পারমিট বার করতে হয়। গতকাল আমি আমার হোটেলকেই দিয়ে দিয়েছিলাম আধার কার্ড আর আমার আইএলপি, এতেই হয়ে যাবে। যাদের আধার কার্ড বা এই আইএলপি বের করার জন্য বা পারমিট বের করার জন্য কোনো সমস্যা আছে, তারা একবার আপনার যে ট্যুর অপারেটর আছে তাদের সাথে কথা বলে নেবেন। আধার কার্ড না থাকলে ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়েও হয়। খুব ছোট যারা, তাদের কিন্তু এসব লাগে না। মোটামুটি ধরুন 5 বছর, 6 বছর, 7 বছরের ছোট বাচ্চাদের লাগে না। অভিভাবকের সাথে তাদের নাম জুড়ে দিলেই হয়ে যায়। আজকে এখন আমরা ব্রেকফাস্ট করব। আজকে গাড়ি আসবে। আমাদের যে গাড়ি করে আমরা এতটা ট্যুর করছি সেই গাড়ি যাবে না, এখানকার লোকাল গাড়ি যাবে। সব গাড়িতে ওই চেন না থাকলে আজকে কিন্তু অসুবিধা হবে, এমন আবহাওয়ায় কিন্তু অসুবিধা হবে। আমি আজকে খুব ভালো শীতের পোশাক নিয়েছি, কারণ আজকে আমি 15,200 ফুট উচ্চতায় উঠে যাব। সাথে ইনহেলার, অক্সিজেনের যে পোর্টেবল ক্যান সেটাও আমি নিয়েছি। কর্পূর রেখেছি সাথে। আর ওষুধ, হঠাৎ করে শরীর খারাপ হলে তো ওষুধ দিয়ে কোনো কাজ হবে না। যাদের শ্বাসকষ্ট হয় বা সেই সংক্রান্ত কোনো রকম অসুবিধা আছে, তারা অতি অবশ্যই অক্সিজেন, ডায়ামক্স ট্যাবলেট, ইনহেলার এগুলো কিন্তু সঙ্গে রাখবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আজকে হোটেল থেকে জানতে পেরেছি পর্যটকদের গাড়িগুলিকে বুমলা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। মনের আনন্দে সকাল সকাল প্রাতরাশ সেরে বাইরে বেরোতেই দেখি আমার চালক তার গাড়ি নিয়ে এসে হাজির। ফুটফুটে এক স্থানীয় যুবক, নাম সাঙ্গে। তার সাথেই আজকে সারা দিনের ভ্রমণ হবে। আজকে স্থানীয় গাড়ি নিয়েই এই ভ্রমণটি আমাকে করতে হবে। এ পথে
ভ্রমণের নিয়ম এমনই। তবে এই গাড়ির খরচ ও ব্যবস্থা সমস্তটাই আমার ট্যুর অপারেটর করেছেন। এই ভ্রমণের সমস্ত কিছু আপনারা আগে থেকে আপনাদের ট্যুর অপারেটরের সাথে করে রাখবেন। তবে আপনারা নিজেরাও এখানে এসে একটি গাড়ি বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে কেমন খরচ হবে সেটা সাঙ্গেজির কাছ থেকেই জেনে নেওয়া যাক। संगी जी, ये अगर कोई टूर करता है एक दिन का तो कितना खर्चा आता है? बुमला के लिए सर। बुमला, माधुरी लेक और अच्छा, चिकित्सा ये लेक। पूरा इसमें इंक्लूडिंग सब कुछ आगे 5.5 आएगा। अच्छा, 5,500। इसमें आपका परमिट वर्मिट सब कुछ आएगा। अच्छा, और अगर कोई छोटा गाड़ी हो तो? सर छोटा का भी सेम ही है और Same ही है, अच्छा। क्योंकि टैक्स जो है हाँ, टैक्स तो सेम ही है। वो गाड़ी अच्छा। के हिसाब से टैक्स रहता है, लोगों के हिसाब से नहीं। अच्छा एक गाड़ी पे 7 लोग हो या एक गाड़ी पे 1 लोग हो तो भी प्राइस सेम ही रहेगा। अच्छा अच्छा। আজকে আমরা পিটিসো লেক হয়ে বুমলা পর্যন্ত যাওয়ার অনুমতি পেয়েছি। তবে মাধুরী লেকের রাস্তা অতিরিক্ত বরফের কারণে এখন বন্ধ রয়েছে। পিটিসো লেকের দূরত্ব এখান থেকে 16 কিলোমিটার। তবে লেকের খানিকটা আগেই গাড়ির চাকায় চেন বাঁধার জন্য সমস্ত গাড়িগুলিকে থামানো হলো, কারণ এরপর থেকে রাস্তায় অনেক বরফ রয়েছে। আর এখানে চেকপোস্টে আমাদের বুমলা পাস যাওয়ার পারমিটটিকেও চেক করা হবে। আমরা এখানে পারমিটের জন্য একটুখানি দাঁড়িয়েছি। তা এখানে চারপাশে এত বরফ, মানে যারা টুরিস্ট আছে তারা তো আনন্দ করছেই, যারা ড্রাইভার দাদা আছে তারা যা আনন্দ করছে। আমাদের ড্রাইভার দাদা তো খুব মানে মজার লোক, নেমেই একটা একতাল বরফ নিয়ে অন্য একটা ড্রাইভারকে ছুড়ে দিল। একটু রোদ বেরিয়েছে বলে আমরা সানগ্লাসগুলো পরে নিলাম, নাহলে তাকানো যাচ্ছে না। আমরা পাহাড়ের খাড়া ঢাল দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম। উপরের দিকে বরফের পরিমাণ যে কতটা সেটা এবার বুঝতে পারছি। আবহাওয়া মেঘলা হয়ে যাওয়ার কারণে পাশে থাকা পিটিসো লেককে দেখাই গেল না। এই পুরো যাত্রাপথে এমন লেকের সংখ্যা 10টিরও বেশি। যতই এগোচ্ছি চোখ ফেরাতে পারছি না। সেদিন কিন্তু বেশ কয়েকবার আমাদেরকে যাত্রা পথে থামতে হলো। কখনো গাড়ির চাকায় চেন পরানো ও খোলার জন্য, কখনো বরফের মাঝে অন্য গাড়ি আটকে যাওয়ার জন্য, তো আবার কখনো রাস্তায় অতিরিক্ত বরফের কারণে লম্বা জ্যামের জন্য। কিন্তু এই সবই ছিল এই রাস্তাকে ভালোভাবে চেনার একটি করে সুযোগ। যেখানেই দাঁড়ালাম অন্য রূপে অরুণাচল প্রদেশকে পেলাম। বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে আরও বেশ কিছুটা চলার পর একটি সমান্তরাল জায়গায় এসে আমি পৌঁছালাম। পাহাড় এখানে আছে, তবে বেশ দূরে দূরে। খালি চোখে দেখে তেমন কিছু না বোঝা গেলেও দুই দেশের পতাকা দেখে বুঝতে পারলাম এটাই সীমান্ত। যেহেতু এটি একটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, তাই এখানে নিয়ন্ত্রণ রেখায় কোনো কাঁটা তার বা চিহ্ন নেই। একদিকের পাহাড়ি অঞ্চল ভারতবর্ষ আর অন্য দিকের পাহাড়ি অঞ্চল চীন অধিকৃত তিব্বত। আর 15,200 ফুট উচ্চতায় অবস্থিত এই দুই দেশের মাঝের রাস্তাটির নাম বুমলা। এখানে লা কথার অর্থই হলো অধিক উচ্চতায় অবস্থিত একটি রাস্তা। আমরা বুমলা পাসে পৌঁছে গেছি। তা এই যে রাস্তাটা, এই রাস্তাটা আর কিছুটা যাবে, তারপর থেকেই আর মানুষ যেতে পারবে না। সেখানটাই হচ্ছে আমাদের চীন আর ভারতের যে সীমান্ত সেটা। তা এবারে কিন্তু ভীষণ কড়াকড়ি, এরপর থেকে ক্যামেরা, মোবাইল আর কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না। এখানে আপনাদের গাড়িতেই সমস্ত জিনিস জমা দিয়ে যে পারমিটটা আপনারা নিচ থেকে এনেছেন, তাওয়াং থেকে, সেটা নিয়ে গিয়ে আপনারা যখন ওনাদেরকে দেখাবেন
ওরা তখন আপনাদেরকে যেতে দেবে। আর আরও কিছুটা যাওয়ার পর ঠিক যেখানটায় সীমান্তটা, সেখানে দাঁড়িয়ে আমাদের যে সেনাবাহিনীরা আছে তারা একটা ছবি তোলার ব্যবস্থা করেছে। আপনারা চাইলে সেই ছবিটাও তুলে নিতে পারেন। 400 টাকা করে তার জন্য খরচ পড়ে। আর খুব সুন্দর সেনারা একটা বুঝিয়ে দেন এই জায়গাটা সম্পর্কে, এই জায়গাটার কি ইতিহাস আছে, কখন কি যুদ্ধ হয়েছিল, আর তাদের যে জীবনযাত্রা কতটা কঠিন সেসব কিন্তু তারা হাসি মুখে কিন্তু বলে দেয়। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা দিয়েই চীন কিন্তু এখানে প্রবেশ করেছিল 1962 সালের যখন যুদ্ধ হয়েছিল। তারপর আবার 44 বছর সময় লেগে যায়, এই রাস্তা ততদিন বন্ধ ছিল, তারপর আবার পুনরায় খুলে দেওয়া হয়। আমি এখন সামনে যাব। এই যে সীমান্তগুলো দেখছেন এই দুই ধারে, ওই দূরে দূরে আমাদের ভারতের যে শেষ যে বাংকারগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। বেশ ঠান্ডা আছে, আপনারা খুব ভালো শীতের পোশাক নিয়ে তারপর এখানে আসবেন। বুমলা থেকে আমরা ফিরতি পথ ধরলাম। বেলা বাড়ার সাথে সাথে এখানকার আবহাওয়া খারাপ হতে থাকে। ফেরার পথে আমি দাঁড়ালাম পরম যোদ্ধা যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়ালে। 1962 সালের যুদ্ধের সময় এইখানের তোংপেরিলাতে দেশের মাটিকে শত্রুদের হাত থেকে রক্ষা করার দায়িত্বে ছিলেন সুবেদার যোগিন্দর সিং ও তার প্লুটুন। যুদ্ধকালে বিশাল চীনা বাহিনীর প্রথম আক্রমণের সামনে ছাতি উঁচিয়ে দাঁড়ায় এই সুবেদার যোগিন্দর সিং ও তার প্লুটুন। হঠাৎ করে এক ধাক্কায় 600টি শত্রুর আক্রমণে প্লুটুনের অর্ধেক সেনা শহীদ হয়। সুবেদার যোগিন্দর সিংয়ের থাইতে গুলি লাগে, তাদেরকে পিছু হটতে বলা হয়। কিন্তু যাদের শরীরে শুধুই সাহস, বীরত্ব আর দেশের প্রতি ভালোবাসা, তারা কি করে দেশের মাটিকে ছেড়ে পিছু সরবে? তাই পিছু না সরে লড়লেন জীবনের শেষ লড়াই। এই বীর যোদ্ধাকে তার অসীম সাহসের কারণে সেনার সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র সহ আরও নানান সম্মানে সম্মানিত করা হয়। শোনা যায় যখন সমস্ত গোলাবারুদ শেষ হয়ে গিয়েছিল তখন সুবেদার এক পায়ে গুলি ও ক্ষত বিক্ষত শরীরের সাথে চিৎকার করতে করতে হাতে কেবলমাত্র তার ছুরিটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে শত্রুর ওপর। তার গলায় শোনা যায়, ওয়াহে গুরুজি কা খালসা, ওয়াহে গুরুজি কি ফতেহ। এই মেমোরিয়ালটি দেখে তাওয়াং ফেরার পথে যখন আমরা পিটিসো লেকের কাছে এলাম তখন আবহাওয়া বেশ পরিষ্কার আর লেকটিকে অপূর্ব সুন্দর দেখাচ্ছিল। এই লেকের একেবারে কাছে যাওয়া যায়, তবে এখন এতটাই বরফ আছে যে কাছে যাওয়া বেশ মুশকিল। 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই লেকটির নাম পাঙ্গা তেনসো, আর ছোট করে পিটিসো বলা হয়। এখানে শো কথার অর্থই হলো লেক। আজকেও আমাদের চালককে বললাম আমাকে পুরনো টিবেট মার্কেটে নামিয়ে দিতে। গতকাল বাজারটি বন্ধ ছিল, তবে আজ খোলা পেয়ে ভীষণ ভালো লাগলো। নানান ধরনের সস্তা থেকে দামি বিভিন্ন জিনিসপত্রের দোকান এখানে রয়েছে। আর এই বাজারের মাঝে একটি সুন্দর মনাস্ট্রিও আছে। আর সেখানে পৌঁছেই আমার মুখে হাসি ফুটে এলো। আজ সন্ধ্যায় এখানে এলাকার বিভিন্ন বয়সী মহিলারা একসাথে তালে তাল মেলাচ্ছেন, যাদের মধ্যে বেশিরভাগই পরেছেন ঐতিহ্যবাহী তিব্বতীয় পোশাক, যার নাম চুপা। এই পোশাকের সাথে শেরপা ও ভুটিয়া সম্প্রদায়ের বাখু পোশাকের সাথে আমি অনেকটা মিল খুঁজে পেলাম। এই ওল্ড টিবেট মার্কেটে একটি জনপ্রিয় খাবারের দোকান আছে, যার নাম ড্রাগন রেস্টুরেন্ট। স্থানীয় বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। তারই মধ্যে থেকে কিছু খাবার আমি চেখে দেখলাম, মন্দ নয় আর দামও ঠিকঠাক।
সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ ৬ষ্ঠ দিন। সকাল থেকেই আজ আকাশ আর আমার মনের হাল একই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না জানি কোথা থেকে এক পাল মেঘের দলেরা এসে ধীরে ধীরে চারপাশ ঢেকে দিচ্ছে। আজকে যদিও ভ্রমণের শেষ দিন নয়, তবুও এই অপূর্ব তাওয়াংকে ছাড়তে হবে ভেবে মনটা একটু খারাপই বলা যায়। রুটি তরকারি ও ডিম সিদ্ধ দিয়ে প্রাতরাশ সেরে হোটেলে চেক আউট করে সকাল ৯টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমরা দিরাং পার করে আরও কিছুটা রাস্তা অতিক্রম করে চলে যাব বোমডিলা। রাস্তা অনেকটাই। এই ১৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমাদের সন্ধ্যা হবেই, কারণ এখনো অনেকগুলি জায়গা দেখা বাকি আছে। সবার প্রথমে যাচ্ছি তাওয়াং শহর থেকে মাত্র ১ কিলোমিটার দূরে শ্রদ্ধেয় দলাই লামার জন্মস্থানটিকে দেখতে। এটাই হচ্ছে সেই মনাস্ট্রি যার কথা আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে। আর্গেলিং মনাস্ট্রি ১৪৮৭ সালে এই মনাস্ট্রি নির্মাণ করেন আর্গেন সাংপো। তার থেকেই এই মনাস্ট্রির নাম হয়েছে আর্গেলিং মনাস্ট্রি। একটা জিনিস কি, বহু প্রাচীন একটা মনাস্ট্রি, তার সাথে যে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে আমাদের ৬ষ্ঠ দলাই লামা স্যাঙ্গ্যাং গাৎসো, তিনি এইখানেই জন্মগ্রহণ করেছিলেন। তারপর বৌদ্ধ ধর্মের প্রচার এখান থেকে তিনি করেছেন, এই মনাস্ট্রির ডেভেলপমেন্ট করেছেন এবং আরও যেসব এলাকা আছে এই সংলগ্ন এলাকায় বৌদ্ধ ধর্মের প্রচার উন্নতি সবকিছু তিনি এখানে করেছেন। ভীষণ শান্তি এখানে, ভীষণ শান্তি। ১ কিলোমিটার আমার হোটেল থেকে এই জায়গাটার দূরত্ব। আপনারা একবার আসবেন, পাখির ডাক, শান্ত, চারদিকে গ্রাম, ভালো লাগছে। এই মনাস্ট্রি আর গোম্পা যে কতটা প্রাচীন সেটা কয়েক পা এখানে হাঁটলেই বোঝা যায়। এর গঠন, সঞ্চিত প্রাচীন লিপি, চিত্র ও নানান মূর্তির সাথে এই পরিমণ্ডল তাওয়াংয়ের অন্য কোথাও আমার চোখে পড়েনি। এই ৬ষ্ঠ দলাই লামার অলৌকিকতার প্রমাণ আজও এখানে স্বচক্ষে দেখা যায়। তিব্বতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি তার হাতের ছড়িটিকে এখানে মাটির মধ্যে রোপণ করে যান। এর সাথে ভবিষ্যৎবাণীও করেন যে এর থেকে জন্মানো গাছের ৩টি কাণ্ড হবে, আর সেগুলির উচ্চতা যখন একই সমান হবে তখন আমি আবার ফিরে আসব। সময়ের সাথে সেটাই হলো। তবে ১৯৫৯ সালে তীব্র হাওয়ার কারণে একটি কাণ্ড ভেঙে যায়। তাওয়াংবাসীদের কাছে এটি ছিল একটি অশুভ সংকেত। কিছুদিনের মধ্যেই তাওয়াং দেখল দলাই লামা সেখানে ফিরে আসছেন। তবে এইবার আসছেন ১৪তম দলাই লামা তেনজিং গ্যাতসো। আর তার ফেরার কারণ চীনের অরাজকতার বিরুদ্ধে তিব্বতের বিদ্রোহ। মনাস্ট্রি থেকে আমরা রওনা হলাম নুরানাং ঝর্ণার দিকে। ২৭ কিলোমিটারের সেই রাস্তায় আমাদের ঘন্টা খানেক সময় লাগবে। তাওয়াংয়ে আমরা এই পথটি দিয়েই এসেছিলাম, তবে রাতের অন্ধকারে। আজ দিনের আলোয় চারপাশ দেখতে পেয়ে খুব ভালো লাগছে। ঝর্ণা থেকে এখনও প্রায় ২ কিলোমিটার দূরে, কিন্তু এত দূর থেকে তার আওয়াজ কানে আসতে বুঝতে পারলাম যে সেটা কতটা বিশাল। আর যখন তার একেবারে কাছে এসে পৌঁছালাম তখন সেই ভীষণ দুরন্তের কাছে কেমন যেন শান্ত হয়ে গেলাম।
আমরা যখন সেলা লেকের ওখান থেকে আসি, ঠিক ওইখানে একটা নদীর সৃষ্টি হয়। সেই নদীটাই এই 330 ফুট উচ্চতা থেকে এখানে দুরন্ত গতিতে ঝাঁপিয়ে পড়ছে। এর গর্জন মানে অনেক দূর থেকে শোনা যাচ্ছে। আমি যখন অনেক দূরে দাঁড়িয়েছিলাম না পার্কিংটায়, আমি তখন ভাবছি এত বিশাল একটা ঝর্ণা মেঘালয়ের কথা মনে করিয়ে দেয়। মেঘালয়তে আমি এরকম বিশাল বিশাল ঝর্ণা দেখেছি, আর এই নদীটাই এখান থেকে বয়ে যাচ্ছে। যে নদীটা ওখান থেকে আসে সেই নদীটার নাম হচ্ছে নুরা নাং, আর সেই নদীর নামেই এই ঝর্ণার নাম হচ্ছে নুরা নাং ওয়াটারফলস। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে জং। তা জং থেকে আগে এর নাম ছিল জং ওয়াটারফলস। এখনো অনেকে জং ওয়াটারফলস নামেই চেনে। পরবর্তীকালে নামটাকে পরিবর্তন করা হয়। 1962 সালের যে যুদ্ধ হয় ভারত আর চীনের মধ্যে, সেখানে আমাদের বীর সাহসী যে যোদ্ধা যশবন্ত সিং রাভাত, তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুই বীরাঙ্গনা নারী সেলা এবং নুরা, এরা দুজনে সমানভাবে লড়াই করেছিলেন। তো সেই দুজনের নামেই এখানকার বেশ কিছু জায়গাকে উৎসর্গ করা হয়েছে। এই যে নদীটা, সেই নদীটা এবং এই ঝর্ণা নুরা নাঙের নামে, আর সেলা লেক, সেলা টানেল, সেলা পাস এইসব সেলার নামে উৎসর্গ করা হয়েছে। নুরানাং ঝর্ণা দেখে আমরা যশবন্তগড়ের দিকে এগোতে থাকলাম। দূরত্ব 24 কিলোমিটার। আমাদের ঘন্টা খানেকের মতো সময় লাগলো। যে মহাবীর চক্র বিজয়ী শ্রদ্ধেয় যশবন্ত সিং রাওয়াতের নাম বারবার এই ভ্রমণে উঠে আসছিল, সেই বীর যোদ্ধা এখানেই লড়েছিলেন 1962 সালের ভারত চীন যুদ্ধ। তবে তার সাথে শ্রদ্ধেয় ল্যান্স নায়েক ত্রিলোক সিং নেগি, রাইফেলম্যান গোপাল সিং গুসেন ও অন্যান্য ভারতীয় সেনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালান। আজও এই জায়গাটিতে সেই যুদ্ধের স্মৃতি ছড়িয়ে রয়েছে, জড়িয়ে রয়েছে। সেই দিন যুদ্ধের সময় শত্রুরা বারবার চেষ্টা করেও যখন অনুপ্রবেশে বিফল হতে থাকে, তখন সেই সময়ে আরও উন্নত সরঞ্জামে সজ্জিত চীনারা ভয়ঙ্কর কামান, মর্টার ও এমএমজির সাথে শুরু করে প্রচণ্ড গুলিবর্ষণ। একটি সময় শত্রুর এমএমজি চলে আসে ভারতীয় সেনা কোম্পানির মাত্র 40 মিটার দূরে, যার ফলে ভারতীয় সেনার প্রতিরোধ গড়ে তোলা হয়ে ওঠে ভীষণ মুশকিল। সবার আগে দরকার হয় এমএমজিকে নিষ্ক্রিয় করা, আর এই এমএমজিকে নিষ্ক্রিয় করতেই এগিয়ে আসেন ভারত মায়ের 3 বাহাদুর সন্তান। তারা জানে শেষ নিঃশ্বাস দিয়ে কিভাবে দেশের পতাকাকে ওড়াতে হয়। শত্রুর সেই ভয়ঙ্কর এমএমজিকে নীরবে শারীরিকভাবে নিষ্ক্রিয় করার জন্য রাইফেলম্যান যশবন্ত সিং ও গোপাল সিং গুসেন শুধুমাত্র হ্যান্ড গ্রেনেডে সজ্জিত হয়ে শত্রুর প্রচণ্ড গুলির নিচে হামাগুড়ি দিয়ে এমএমজির একেবারে কাছে চলে যান। মাত্র 15 মিটার দূর থেকে হ্যান্ড গ্রেনেড দিয়ে তারা এমএমজিটিকে নীরব করে দেয়। এরপর সেই অস্ত্রটিকে নিয়ে তারা নিজেদের পরিখায় ফেরার পথ ধরে। আর ঠিক এই সময় শত্রুর গুলিতে শহীদ হন যশবন্ত সিং রাওয়াত। গুরুতর আহত হয়েও গোপাল সিং গুসেন এমএমজির সাথে ফিরে আসেন। আর মাত্র 15 মিনিটের এই ঘটনায় যুদ্ধের গতি পথ বদলে যায়। আমাদের অস্ত্রগুলি আবার প্রাণ ফিরে পায়। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই চতুর্থবারের জন্য আরও একবার চীনা আক্রমণ প্রতিহত হয়। পঞ্চমবারের আক্রমণেও যখন শত্রুরা প্রতিহত হয়, তখন তারা 300 জনেরও বেশি মৃত ও আহত সেনাকে ফেলে রেখে পিছু হটে। এই 4টি গড়ের যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতি চীনেরই হয়েছিল। সেদিন চীনের সেনারা অপরাজেয়, এই বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায়।
এই উল্লেখযোগ্য এবং অদম্য সাহসী কার্যের জন্য 4 গড় রাইফেলসকে নুরানাং যুদ্ধ সম্মাননায় ভূষিত করা হয়, যা ভারত চীন যুদ্ধে কোনো ইউনিটকে দেওয়া একমাত্র যুদ্ধ সম্মাননা। 1962 সালের এই ভারত চীন যুদ্ধে অসামান্য বীরত্বের জন্যই রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে মরণোত্তর মহাবীর চক্রে, ল্যান্স নায়ক তিলক সিং নেগিকে মরণোত্তর বীর চক্রে আর রাইফেলম্যান গোপাল সিং গুসেনকে বীর চক্রে সম্মানিত করা হয়। এই স্মৃতিস্তম্ভটি সেই যুদ্ধের শত শত বীর সেনাদের স্মরণে নির্মিত। আমরা আজকেও সেলা টানেল হয়েই ফিরছি। যশবন্তগড়ের উচ্চতা প্রায় 11,000 ফুটের মতো, তাই সেখান থেকে আর কিছুটা যাওয়ার পরই আমরা বরফের দেখা পেলাম। এখান থেকে সেলা টানেল আর মাত্র 13 কিলোমিটার, আর সেই টানেলকে পার করেই আমরা চলে এলাম বৈশাখীতে। এই জায়গাটি একটি সেনা এলাকা, নাম সেলা ওয়ারিয়ার, আর উচ্চতা 11,246 ফুট। এখানে আর্মিদের দ্বারাই পরিচালিত একটি ক্যান্টিন, গিফট শপ আর জামা কাপড়ের স্টোর রয়েছে। এখানে হালকা কেনাকাটা আর খাওয়া দাওয়া করে অনেকটা রাস্তা পার করে যখন বোমডিলায় এসে পৌঁছালাম, তখন সন্ধ্যা 6টা বেজে গেছে। এই হোমস্টের নাম আমা হোমস্টে। আমা কথার অর্থ মা। খুব ছিমছাম আর সাধারণ মানের একটি হোমস্টে, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবহারে যথেষ্ট আন্তরিকতা পেলাম। আমার হোমস্টে থেকে মিনিট 5 হাঁটলেই বোমডিলার বাজার, বেশ বড় একটি বাজার। এখানেরই ছোট্ট একটি দোকান থেকে নেপালি সেল রুটি আর মিষ্টি খেয়ে দেখলাম। দুটোরই দাম 20 টাকা আর খেতেও বেশ ভালো। এখানে একটি অন্য রকমের দারুণ সুন্দর বাজার আছে, যেটি এখানকার স্থানীয় মহিলাদের দ্বারা চালিত। নাম আমা মার্কেট। বিভিন্ন রকমের স্থানীয় এলাকায় উৎপাদিত ও তৈরি করা শাকসবজি, ফল, দুগ্ধজাত পণ্য এবং ঔষধি সহ আরও নানান জিনিস এখানে পাওয়া যায়। অরুণাচল প্রদেশকে আরও সুন্দরভাবে এখানে চেনা যায়। বোমডিলার বাজারে অসংখ্য কেনাকাটার দোকান আছে, যেখানে সস্তা থেকে দামি নানান জিনিস পাওয়া যায়। এই বাজারে বেশ খানিকটা সময় কাটিয়ে 8:30 নাগাদ হোটেলে ফিরে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। সুপ্রভাত। অরুণাচল প্রদেশ ভ্রমণের আজ অন্তিম দিন। সকালবেলায় কুয়াশা মাখা বোমডিলাকে দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এখানে যে এতটা জনবসতি রয়েছে সেটা আমি ভাবতেই পারিনি। জায়গাটির সাথে কার্শিয়াংয়ের অনেকটা মিল খুঁজে পেলাম। দেখলাম দুদিকে গভীর খাদ, আর তারই মাঝে একটি বিশাল উঁচু পাহাড়ের ওপর অবস্থিত এই অপূর্ব শৈল শহর। গতকাল সন্ধে নাগাদ তাওয়াং থেকে আমি এই পশ্চিম কামেংয়ের বোমডিলাতে এসে পৌঁছেছি। এই পশ্চিম কামেংয়ের হেডকোয়ার্টার হলো বোমডিলা। এখান থেকে দিরাং খুব কাছে। দিরাংও আমরা ছিলাম। দিরাংও খুব সুন্দর একটা জায়গা, শান্তি ভ্যালিতে আমরা ছিলাম। তবে দিরাংয়ের থেকে এই জায়গাটার উচ্চতা অনেকটা বেশি। যখন আপনারা এই পথ দিয়ে আসবেন তখন প্রথমে বোমডিলা, তারপর ওই দিরাং পরে। পাহাড়টা এরকম উঁচু নিচু উঁচু নিচু, তো এই উঁচুতেই হচ্ছে বোমডিলা। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 8,000 ফুট। সেই কারণে অরুণাচল প্রদেশের উচ্চতম শৃঙ্গ মাউন্ট কাংতো এবং আরও যেসব শৃঙ্গগুলো আছে, মাউন্ট গরিচেং, তারপরে নেগি ক্যাংস্যাং, এইগুলো কিন্তু এখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা যায়। আর এখানকার আবহাওয়াটা একটু বেশিরভাগ সময় মেঘলাই থাকে আর বেশ ঠান্ডা। এই বাঁদিকে যে পুরো শহরটা দেখা যাচ্ছে, এটাই বোমডিলার শহর। বাজারটাও এখানে খুব ভালো। এখান থেকে পায়ে হেঁটে একটা ছোট্ট মনেস্ট্রি আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন বাজারে যেটা মনেস্ট্রিটা আছে। আর মেন যে মনেস্ট্রি, বোমডিলা মনেস্ট্রি, সেটা আমরা গাড়ি করে দেখতে যাব। এখান থেকে ওই 2-2.5 কিলোমিটারের মতো। আজকে একটু মনটা খারাপই,
কারণ আজকে অরুণাচলের যে ভ্রমণ সেটা শেষ হয়ে যাচ্ছে। আজকে ফিরে যাব। আজকে এখান থেকে আমরা গুয়াহাটি চলে যাব। সেখান থেকেই ট্রেন আছে আমার ফেরার, রাত্রে ট্রেন আছে, তাই একটু দেরি করেই বেরাবো, 8টা-9টার পরেই বেরাবো, হাতে সময় আছে। তা আমরা এসেছিলাম গুয়াহাটি হয়ে, এই রাস্তা হয়েই আমরা গিয়েছিলাম। আজকে এই এতটা আমাদের একই রাস্তা থাকবে, তারপর বোমডিলা থেকে আমরা আরেকটা অন্য রাস্তা ধরে একটু কম সময় লাগবে, আমরা চলে যাব গুয়াহাটিতে। ওই উদালগিরির যে রাস্তাটা, শেরগাঁওয়ের যে রাস্তাটা, সেটা আমরা ধরবো। দূরত্ব 260 কিলোমিটার, ঘন্টা 7-8 মতো রাস্তা। খাওয়া দাওয়া করে সবকিছু করে ঘন্টা 10 সময় আপনারা হাতে রাখবেন। যাদের আজকে ট্রেন ধরার নেই তারা তো গুয়াহাটিতে স্টে করে যেতে পারেন, অথবা কামাখ্যার সাইট সিন করে নিতে পারেন, মন্দিরের দর্শন করে নিতে পারেন। চলুন চারপাশটা একটু ঘুরে নিই, আর ব্রেকফাস্ট করে তারপর আমরা রওনা হব আজকে গুয়াহাটির জন্য। আজকে সকালবেলায় গরম গরম আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে হোটেলে চেক আউট করে আমরা রওনা হলাম মনাস্ট্রির উদ্দেশ্যে। আমার হোমস্টে থেকে খুব বেশি দূরে নয়, ওই মিনিট 10 মতো আমাদের সময় লাগলো। খুব বেশি প্রাচীন না হলেও এই মনাস্ট্রি বেশ অনেকটা এলাকা জুড়ে বিস্তৃত। 1965 সালে এই মনাস্ট্রি নির্মাণ করা হয়। মনাস্ট্রির প্রধান 3টি অংশ। একটি হলো উপাসনা গৃহ, যেখানে ভগবান বুদ্ধ বিরাজমান। দ্বিতীয় অংশে সন্ন্যাসীদের বাসভবন, আর তৃতীয়টি হলো সন্ন্যাসীদের শিক্ষা প্রতিষ্ঠান। আমি দেখলাম সব বয়সী সন্ন্যাসীদের তাড়াহুড়ো করে সেই প্রতিষ্ঠানের দিকে যেতে, কারণ এক্ষুনি সকালের প্রার্থনা শুরু হবে যে। বোমডিলা থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে রাস্তা 2টি ভাগে ভাগ হয়ে যায়। আমরা ডান দিকে রূপা হয়ে শেরগাঁওয়ের রাস্তা ধরলাম। এখন বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে। খানিকটা যাওয়ার পরেই বুঝতে পারলাম অরুণাচলের সব থেকে সুন্দর রাস্তাগুলির মধ্যে এই রাস্তাটি অন্যতম। এই অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় আপেলের বাগানও রয়েছে। এই রাস্তার মাঝে একটি দারুণ সুন্দর জায়গায় এত বৃষ্টির মধ্যেও আমাকে নামতেই হলো। বেশ কিছুক্ষণ আমি এখানে দাঁড়িয়ে গেলাম। সেদিন কালাকতাং উদালগিরি হয়ে গুয়াহাটি পৌঁছাতে আমাদের 5টা বেজে গিয়েছিল। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।